রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়নপত্র জমা। আরও 12 জেলায় চালু হলো ই-বেইল বন্ড। এবং তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, চিকিৎসা সেবা সহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ওসমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে সুনামগুলো। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপির প্রতিনিধি দল। দুপুরে দলের পক্ষ থেকে রুহুল কবির রিজভী ও মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, চিফ হুইপ নুরুল ইসলাম মনি নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এর আগে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করে বিএনপি। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ওকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। দর্শক, রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে জানতে চেম্বার অব কমার্স এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী প্রতিনিধি এম এ সামাদ। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। এম এ সামাদ, বিস্তারিত কি জানাবেন আমাদের? আনুষ্ঠানিকভাবে আজ দুপুরে বিএনপির পক্ষ থেকে বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণার পরপরই আমরা দেখেছি যে ঠাকুরগাঁয়ের মানুষের মধ্যে আলাদা এক আনন্দ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা কাজ করেছে। বিশেষ করে সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে, রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন যে দিনমজুর মানুষরা রয়েছে, যাদের সঙ্গে কথা হয়েছে তারাই বলছিলেন যে একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলাদা একটি জায়গা ছিল দেশ জুড়ে, শুধু ঠাকুরগাঁয় নয়। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন ঠাকুরগাঁয়ের মানুষকে আলাদা এক দিগন্ত ছোঁয়া উন্মাদনা দিয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় তারা মিষ্টি বিতরণ করেছেন, অনেকে আনন্দ উল্লাস করেছেন এবং আমাদের কাছে যতটুকু খবর রয়েছে যে তারা কিছুক্ষণ পরে একটি আনন্দ মিছিলও বের করবেন যে রাষ্ট্রপতি মনোনয়ন দেবার কারণে। সব মিলিয়ে ঠাকুরগাঁয়ের মানুষের আলাদা এক উচ্ছ্বাস এবং উন্মাদনা ছিল। কারণ আমরা জানি যে সেই 60 দশকের শুরু থেকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শুরু করেন, তারপরে তিনি বিএনপি রাজনীতি শুরু করেন এবং বিএনপি রাজনীতি করবার পরই যখন 1992 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিতে যোগদান করেন, তার আগে এই ঠাকুরগাঁও পৌরসভার 1988 সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার পরে কিন্তু তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। যদিও তিনি 1972 সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন, কিন্তু শিক্ষকতা পেশাও তিনি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র জনমানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং জনমানুষের কাছাকাছি গিয়ে তাদের সেবা করবার জন্য। তারপরে 1996 সালে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হবার পরে তিনি কৃষি প্রতিমন্ত্রী এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তারপরে তো একে একে তিনি বারবার নির্বাচন করেছেন এবং বিশেষ করে 2009 সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও পরবর্তীতে 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে 2008 থেকে দীর্ঘ সময়, অর্থাৎ যিনি যখন ভারপ্রাপ্ত মহাসচিব তারপর থেকে দেখা গিয়েছে যে 24 সাল পর্যন্ত দীর্ঘ সময় দলের এই দুঃসময় এবং ক্ষমতার কাছাকাছি না থেকে নানা ধরনের জেল জুলুম সহ নানা ধরনের যে অত্যাচার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ্য করেছেন এবং এরই প্রেক্ষিতে দীর্ঘ সময়ে একজন সজ্জন রাজনীতিবিদ যার কাছে দুর্নীতির কোনো ছোঁয়া নেই এবং নানাবিধ অনুগত এবং সংকটকালীন মুহূর্তে যিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারই সম্মানের সূচকের জায়গা থেকে ত্যাগের স্বীকৃতি হিসেবে আজ তাকে
মনোনয়ন দেওয়া হয়েছে, যেমনিভাবে ঠাকুরগাঁয়ের মানুষ সম্মানিত হয়েছেন দেশের মানুষ সকলের এই প্রত্যাশা যে ভালো মানুষের হাতে এই রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হয়েছে এবং আগামী 20 তারিখে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যেমনিভাবে এতদিন দেশকে নিজেকে উজ্জ্বল করবেন, আগামী দিনগুলোতে আরো বেশি সুন্দর, সাবলীল এবং উজ্জ্বল এবং আলোকিত করবেন ঠাকুরগাঁয়ের মানুষ তথা দেশের মানুষকে। উজমা। এম এস আহমদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। বেলা 12টায় জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসি-এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেয়। পরে এক ব্রিফিংয়ে হামিদুর রহমান আজাদ আশা করেন বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হবেন অলি আহমদ। এ সময় সচিবালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের সমালোচনা করে তিনি বলেন, এটি কাম্য নয়। অতীতে এমন রেকর্ড নেই। শেষ দিনে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে দলটির প্রার্থী বাছাইয়ে সংকট রয়েছে। হামিদুর রহমান আজাদ আরও বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। সংস্কার চেয়েছিল 11 দল। গণভোটে এটা পাশ হওয়ার পরও বিএনপির একগুঁয়েমি ও দেশের স্বার্থকে প্রাধান্য না দেওয়ার কারণে তা সম্ভব হয়নি। তা আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। জামিন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমাতে দেশের আরও 12 জেলায় চালু হলো বেইল বন্ড ব্যবস্থা। এর মধ্য দিয়ে 28 জেলায় বিস্তৃত হলো সরকারের ডিজিটাল জামিন কার্যক্রম। সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি 12 জেলার এই কার্যক্রম উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। নতুন যুক্ত হওয়া জেলাগুলো হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর। আইনমন্ত্রী জানান, প্রচলিত পদ্ধতিতে জামিন নামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত 12টি ম্যানুয়াল ধাপ পার হতে হয়। বেইল বন্ডে পুরো প্রক্রিয়া মাত্র 2 ধাপে সম্পন্ন করা যাচ্ছে। ফলে জামিন প্রক্রিয়া হচ্ছে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত। পাশাপাশি বিচার প্রার্থী, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। মামলা জট কমাতে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি মধ্যস্থতায়ও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়। ভালো নিষ্পত্তির হার অর্জনকারী জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কার পরিকল্পনাও রয়েছে। আগে যেখানে 12টি ধাপ একটা বেল বন্ড চালু করতে 12টি ধাপ ব্যবহার করা হতো, সেখানে এক ক্লিকে আইনজীবী তার চেম্বারে বসে বা যে কোনো জায়গায় বসে, গাড়িতে বসে স্মার্টফোন ব্যবহার করে বেল বন্ড জমা দিতে পারবেন এবং বেল বন্ড জমা দেওয়ার পরে সেটা যে ওখানে রিসিভ হয়েছে সেটা একটা ওটিপি আসবে সাথে সাথে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রার্থী জনগণের ভোগান্তি অনেক লাঘব হবে, বিশেষ করে যারা আসামি আছেন। দেশ জুড়ে বেড়েছে লোডশেডিং। ঢাকার বাইরে অনেক এলাকায় 15 থেকে 12 ঘন্টারও বেশি সময় থাকছে না বিদ্যুৎ। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগ সইছে মানুষ। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে শিল্প, বাণিজ্য, শিক্ষা ও কৃষি খাতেও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারিরা। বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে মারা যাচ্ছে লাখ লাখ টাকার মুরগি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে প্রকট লোডশেডিং। দিনরাত ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া করায় অতিষ্ঠ নগরবাসী। 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে পরের 1.5 ঘন্টাই থাকছে না, অভিযোগ তাদের। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোগান্তি আরও বেশি। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর দুর্ভোগ সইছে মানুষ। যে গরম, কারেন্ট গেলে 1 ঘন্টা 2 ঘন্টা। হ্যাঁ, সারা রাত মনে করো ঘুম নাই, ছেলেকে বাতাস করতে করতে মাথা খারাপ করে যায়। গাড়িতে চার্জ পাই না, আর 4 দিন পর 2 ঘন্টা 3 ঘন্টা গাড়ি চালাতে। তীব্র গরম আর টানা লোডশেডিংয়ে চাঁপাইনবাবগঞ্জের পোল্ট্রি খাতে নেমেছে বিপর্যয়। বিকল্প হিসেবে আইপিএস এর ব্যবহার করেও পর্যাপ্ত ব্যাকআপ না পাওয়ায় খামারে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। খামারিদের দাবি, গত 3-4 দিনে মারা গেছে কয়েক লাখ টাকার মুরগি। এমনকি 16 থেকে 17 দিন বয়সী বাচ্চাও হিট স্ট্রোকে মারা যাচ্ছে। 50 লক্ষ টাকার অধিক গোটা নবাবগঞ্জ জেলাতে মুরগি মারা গেছে, যেটা আমাদের জেনারেটর বলেন, আইপিএস বলেন, কোনো কিছু দিয়ে সেটাকে মেকআপ দেওয়া সম্ভব হচ্ছে না। এরকম যদি লোডশেডিং চলতে থাকে তো আমি খামার আর চালাইতে পারছি না।
আমি বন্ধ করতে বাধ্য হব। লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুরের নগর ও গ্রামের মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন জীবন। ব্যবসা গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু, বয়স্ক ও অসুস্থরা। বিদ্যুৎ নির্ভর যন্ত্রপাতি না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসা, দোকানপাট ও কারখানার উৎপাদন। গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় গড়ে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং। শহরের তুলনায় গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও নাজুক। শিশু ও অসুস্থ বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে মানুষ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন। ভোগান্তিতে পড়েছেন হাঁস মুরগির খামারিরাও। গরমের জীবনটা চাওয়া যাওয়া অবস্থা, স্কুলগুলোতে লেখাপড়া হচ্ছেই না। 1 ঘন্টা যদি থাকে 2-3 ঘন্টা থাকতেছে না এক চান্সে। বিদ্যুৎ না থাকায় মেহেরপুরেও ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কৃষি খাতেও পড়েছে নেতিবাচক প্রভাব। নিয়মিত সেচ পাম্প চালাতে না পারায় সমস্যায় পড়েছেন কৃষকরা। ক্ষুদ্র শিল্প, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানেও কমেছে উৎপাদন ও বেচাকেনা। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি 1.5 ঘন্টা লিফটে আটকা পড়েছিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে গরমে মানে গ্রামে খুবই সমস্যা হচ্ছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে ব্যবহৃত ছুরি উদ্ধার, হয়নি মামলা। গাজীপুর সাফারি পার্কে পরপর 2 হাতির মৃত্যু। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। ৭১ মুক্তিযুদ্ধে আত্মদানকারী মিত্র বাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৈত্রী স্তম্ভের উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ মৈত্রী স্তম্ভের উদ্বোধন করেন। মহান মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীকে সহযোগিতা করেন ভারতীয় মিত্র বাহিনীর সদস্যরা। 1971 সালে ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রায় ১,৬৬১ জন ভারতীয় অফিসার ও সৈন্য শহীদ হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী ভারতীয় সৈন্যদের প্রতি সম্মান জানাতে নির্মাণ করা হয়েছে এই মৈত্রী স্তম্ভ। এর উদ্বোধনকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে সহ প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। এরপর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মৈত্রী স্তম্ভ পরিদর্শনের প্রবেশ মূল্য যথাক্রমে 20 ও 30 টাকা নির্ধারণ করা হয়েছে। সিলেট নগরে একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহ পরিচারিকার হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। তবে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের 24 ঘন্টা পার হলেও এখনও মামলা দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, সকালে নগরীর রায়নগর এলাকার মিতালি 131 নম্বর বাসা সংলগ্ন খালি জায়গা থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশ। মামলা দায়েরের বিষয়ে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের সদস্যরা সবাই প্রবাসে থাকায় তারা দেশে ফেরার পথে রয়েছেন। তারা দেশে ফিরলেই মামলা দায়ের করা হবে। এ ঘটনায় আটক বাবুলকে মামলা দায়েরের পর আদালতে তোলা হবে। এদিকে এই হত্যাকাণ্ডের পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরের চৌহাট্টা এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। যখন ঘাতককে আটক করি, ঘাতক মানে স্বীকারোক্তি দিয়েছিল যে হত্যাকাণ্ড সম্পন্ন করে বেরিয়ে যাওয়ার পরে সে ঝোপঝাড়ে খালি প্লটে সে ব্যক্তি ফেলে দেয়। এখন পর্যন্ত মামলা রুজু হয়নি। আমি যতটুকু শুনতে পেরেছি যে ওনার কন্যা যারা প্রবাসে রয়েছেন তারা অল্প সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন। তারা তাদের আইনজীবীর সাথে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে তারা কথা বলছেন এবং অল্প সময়ের মধ্যে তারা একটি এজাহার দিবেন। আমরা সেটি রেকর্ডভুক্ত করে আসামিকে আমরা আদালতে উপস্থাপন করব। দর্শক, গাজীপুর সাফারি পার্কে ব্যাকটেরিয়া সংক্রমণে রাজ ও বাহাদুর নামে 2টি হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। মৃত হাতির ময়নাতদন্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব খান, আর কটি হাতি এখন পর্যন্ত সেখানে আছে এবং সুরক্ষা ব্যবস্থায় কি কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ? উজমা, 2013 সালে থাইল্যান্ডের ব্যাংককের ওয়ার্ল্ড সাফারি পার্কের আদলে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে গাজীপুর সাফারি পার্কের যাত্রা শুরু হয়। যাত্রা
প্রতিষ্ঠানটির শুরু লগ্নে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন ধরনের প্রাণীতে মুখরিত ছিল, প্রাণমুখর ছিল এই গাজীপুর সাফারি পার্ক। পর্যায়ক্রমে এইসব পশু এবং প্রাণীদের মৃত্যু এবং চুরির ঘটনা কিন্তু সাফারি পার্কে ঘটে। সবশেষ গত 7 এবং 8ই আগস্ট গাজীপুর সাফারি পার্কে কিন্তু 2টি হাতি মৃত্যুর ঘটনা ঘটে। এই মৃত্যুর মাধ্যমে পার্কে থাকা 10টি হাতির মধ্যে থেকে এখন 8টি হাতি কিন্তু গাজীপুর সাফারি পার্কে রয়েছে। আপনি জানেন যে গাজীপুর সাফারি পার্কে যে প্রাণী মৃত্যুর ঘটনাগুলো রয়েছে, এসব ঘটনা কিন্তু পার্ক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো কথা এখন পর্যন্ত কিন্তু বলেনি। আমরা যতটুকু জানতে পেরেছি বা বিভিন্ন সময় তাদের কাছ থেকে জেনেছিলাম যে গাজীপুর সাফারি পার্কে যে হাতিশালা রয়েছে, সেই হাতিশালায় জয়িতা 4 বছর বয়সী একটি হাতি ওই পার্কেরই যে রাজু বাহাদুর নামে একটি হাতির উপর কিন্তু আক্রমণ করে। তাৎক্ষণিকভাবে ওই রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায় এবং এই রাজু বাহাদুরের সুস্থতার জন্য থাইল্যান্ড থেকে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়, যোগাযোগ করা হয় শ্রীলঙ্কার বিভিন্ন প্রাণী বিশেষজ্ঞের সাথে, এবং বাংলাদেশ কিন্তু মেডিকেল বোর্ডও কিন্তু গঠন করা হয়। সবকিছু মারিয়ে গত 8 আগস্ট শুক্রবার কিন্তু এই গাজীপুর সাফারি পার্কে কিন্তু গাজীপুর সাফারি মৃত্যু হয়। বিষয়টি কিন্তু গণমাধ্যমে গতকালই কিন্তু প্রকাশ পেয়েছে। একই দিন অর্থাৎ তার 7ই আগস্ট কিন্তু এই পার্কেরই কিন্তু হাতিশালায় অপর একটি হাতি কিন্তু মৃত্যুবরণ করে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ধারণা করছেন যে এটি ব্যাকটেরিয়ায় মৃত্যু হতে পারে। তবে এসব হাতি দুটোর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এদের যে শরীরের বিভিন্ন অংশের নমুনা তা সংগ্রহ করে ঢাকার একটি ল্যাবে পাঠানো হয়েছে। সেখান থেকে রেজাল্টটা মানে আর ল্যাবের রিপোর্ট আসার পর কিন্তু হাতির মৃত্যুর কারণ কিন্তু বলা যাবে। উজমা, আপনি জানেন যে গাজীপুর সাফারি পার্ক কিন্তু দেশের বিনোদনের ক্ষেত্রে কিন্তু একটা ভিন্ন মাত্রা যোগ করেছিল এর ক্ষেত্রে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটকরা গাজীপুর সাফারি পার্কে আসতেন। এখন পর্যায়ক্রমে কিন্তু সাফারি পার্ক অনেকটা প্রাণী শূন্য হয়ে পড়েছে। সাফারি পার্কে কিন্তু এখন জিরাফ সহ অনেক প্রাণী কিন্তু নেই। দ্রুত সময়ের মধ্যে এই সাফারি পার্কে নতুন প্রাণী আমদানি করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ধন্যবাদ। এই ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের খবরের পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবার স্বাগত। দেশের খবরে, হাঁটাচলা করতে পারেন না, হুইল চেয়ারে বন্দি জীবন, এমন শারীরিক প্রতিবন্ধিতা জয় করে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইয়াসির আহমেদ নীরব পেয়েছেন GPA-5। তার এই সাফল্যকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন পরিবারের সদস্য, শিক্ষক ও সহপাঠীরা। ময়মনসিংহ থেকে জহিরুল ইসলামের ক্যামেরায় আসাদুজ্জামান সুমনের প্রতিবেদন। হাঁটাচলা করতে পারেন না, নিজে উঠে বসতে পারেন না, লিখতে গেলে কেঁপে ওঠে হাত, বিছানায় সীমাবদ্ধ জীবন, খাওয়া পড়া সবই অন্যের ওপর নির্ভরশীল। কেবল হুইল চেয়ারেই তার কিছুটা স্বাধীনতা। প্রতিবন্ধিতার প্রবল সীমাবদ্ধতা শরীরে, তবু স্বপ্ন ও স্বপ্ন পূরণের প্রচেষ্টায় মানেননি কোনো সীমাবদ্ধতা। প্রবল ইচ্ছাশক্তি আর অধ্যবসায় সুফল বয়ে এনেছে। শারীরিক প্রতিবন্ধিতা জয় করে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার SSC পরীক্ষা দিয়ে GPA-5 অর্জন করেছেন ইয়াসির আহমেদ নীরব। আমার পড়ালেখা যা শিখছি সব আমার স্কুলের শিক্ষকদের কাছে শিখছি। আমি ওদের শিক্ষকদেরকে শ্রদ্ধার সাথে সারা জীবন মনে রাখবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, আমার যতটুকু সুযোগ সুবিধা আছে আমি যেন সেগুলো পেয়ে আমার পড়ালেখাটা অন্তত চালিয়ে যেতে পারি। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও পড়াশোনায় কখনো পিছিয়ে ছিলেন না নীরব, বরং নিজের স্বপ্ন পূরণে সব প্রতিকূলতাকে জয় করেছেন অদম্য প্রাণশক্তি দিয়ে। যেহেতু শিক্ষকরাই সার্বক্ষণিক লেখাপড়া করেছে, আমার ছেলেকে আমি কোনোদিন প্রাইভেট পড়াই নাই বা টিউশনি করাই নাই। আমি কি বলবো, আমার ছেলে গোল্ডেন পাইছে। নীরবের এমন তাক লাগানো সাফল্যের খবরে আনন্দিত শিক্ষক ও সহপাঠীরা। তাদের কাছে নীরব এক অনুপ্রেরণার নাম। কিন্তু আসলে মেধাবী ছাত্র এবং পড়ার প্রতি অনেক আন্তরিক। ঝড় বৃষ্টি তুফান নাই, ও কিন্তু রেগুলার যদি 3টা ছাত্র বা 2টাও থাকছে, ও একলা থাকলে ও একলা থাকছে, এবং অভিভাবক অনেক সচেতন, রাব্বা রেগুলার নিয়ে আসতো। ওই আমাদের ক্লাসে সব সময় টপ করতো, ওর সাথে পড়ালেখায় কেউ আমাদের ক্লাসে কেউ পারে নাই। নীরবের এই সাফল্য জানিয়ে দিল কোনো প্রতিবন্ধকতাই উদ্যোগী ও উদ্যমী মানুষের স্বপ্ন থামিয়ে দিতে পারে না। ধৈর্য ও প্রচেষ্টায় সাফল্য ধরা দেয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। স্কুলের মাঠে হাঁটু পানি, ক্লাসরুমেও থই থই করছে পানি, পাঠদান চলছে পানিতে পা ডুবিয়ে।
এমনই দুর্ভোগ কুষ্টিয়ার দৌলতপুরের আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়ে। অস্বাস্থ্যকর পরিবেশে পানিবাহিত রোগ সহ বিভিন্ন অসুখের ঝুঁকি বাড়ছে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠন তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1963 সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়। এই বর্ষায় বিদ্যালয় চত্বরে জমেছে হাঁটু পানি, ডুবে গেছে খেলার মাঠ, শ্রেণীকক্ষে জোয়ার ভাটার আভাস, পানিতে পা ডুবিয়ে চলে এক প্রকার পাঠদান। দুর্ভোগের শেষ নেই শিক্ষক শিক্ষার্থীদের, দিনে দিনে ঝরে পড়ছে ছাত্রছাত্রীরা। তারা জানে না এই পানির রাজ্যে কেমন করে সুষ্ঠু পাঠদান সম্ভব। আমরা এই স্কুলে আসলে আমাদের বোরকা ভিজে যায় এবং আমরা ক্লাস করতে অসুবিধা হয়। আমরা চাই এই পানির জন্য একটা ড্রেন হোক। পানি শুকায় গেলে মাঠে বিভিন্ন ধরনের পোকামাকড় শামুকে আমাদের হাত পা কেটে যায়। বর্ষা মৌসুমে এলেই পানিতে তলিয়ে যায় এই বিদ্যালয়। বছরের প্রায় 6 মাস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে খেলার মাঠ। সব মিলিয়ে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের মেধার বিকাশ। এই মাঠের যত টাকা লাগে প্রতিটা একটা দুটা মাঠ বাদ দিয়েও হয়, এই মাঠটাকে যাতে সেইভাবে সংস্কার করে সেই ব্যবস্থা জলাবদ্ধতা দূর করে যত দ্রুত সম্ভব বিদ্যালয়টিতে শিক্ষার যথাযথ পরিবেশ ফেরানো হবে দাবি ও প্রত্যাশা শিক্ষক অভিভাবক মহলের। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, গতকাল খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ থেকে কমতে শুরু করেছে। খোয়াই নদীর পাড় থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আলামিন। আলামিন, সাধারণত পানি কমার সাথে সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যায়, কি অবস্থা দেখছেন সেখানে? বাল্লা সীমান্তে সীমান্তটি তার আগে কিন্তু বিপদ সীমার উপরে ছিল, কিন্তু আজ সকাল 6টার দিকে কিন্তু পানি নামতে শুরু করেছে। এছাড়াও আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জানতে পেরেছি যে হবিগঞ্জে মূলত 3টি নদী কিন্তু বৃষ্টি হলেই বিপদ সীমার উপরে চলে যায়। একটি হচ্ছে খোয়াই, আর একটা হচ্ছে কুশিয়ারা নদী এবং সুতাং নদী। তো আমরা যদি কথা বলে জানতে পেরেছি যে এখন বর্তমানে কুশিয়ারা নদীতে পানি বিপদ সীমার উপরে দিয়ে হচ্ছে। এবং বিশেষ করে যদি বলি আপনাকে যে ক্ষয়, আপনি জানেন যে কিছুদিন আগে কিন্তু হবিগঞ্জের একটি বাঁধ ভেঙে ক্ষয় নদীর অনেক গ্রাম প্লাবিত হয়েছিল। আসলে মূলত এই এলাকার মানুষ কিন্তু এই বয়ে রয়েছে, যদি আবারও বিপদ সীমার উপরে দিয়ে আসলে যায় তাহলে কিন্তু এখানের যে গ্রামগুলো প্লাবিত হয়েছিল সেই নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে বাঁধটি ভেঙেছিল সেটি কিন্তু কাজ চলমান রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা কিন্তু এ মাসের ভিতরে কাজ শেষ করবেন এমনটাই। কিন্তু পানি বাড়ার সাথে সাথে কিন্তু আসলে এই এলাকার মানুষের কিন্তু একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে যেহেতু সকাল থেকে পানি নামতে শুরু করেছে, তবে এখন তেমন একটি ভয় নেই বলে আসলে পানি উন্নয়ন আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল হবিগঞ্জ থেকে আমাদের খবর। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের খবর এই পর্যন্তই। তবে যাবার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়নপত্র জমা। আরও 12 জেলায় চালু হলো ই-বেইল বন্ড। তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, চিকিৎসা সেবা সহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত। সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে ব্যবহৃত ছুরি উদ্ধার, হয়নি মামলা। এবং গাজীপুর সাফারি পার্কে পরপর 2 হাতির মৃত্যু। দর্শক, দেশের খবরের পর্যন্ত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের স্বাগত জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।